আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের একটি এক্সাম্পল সম্পর্কে। সেই এক্সাম্পলটা হচ্ছে আমাদের ইকুইটি ইনভেস্টমেন্ট, যদি সেটাকে ক্লাসিফাই করা হয় ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম। সো আমরা একটা কমপ্লিট এক্সাম্পল দেখব যে একটা ইকুইটিতে ইনভেস্ট করার পর যদি লস হয় তাহলে কি হবে, তারপরে গেইন হলে তারপর কি হবে, তারপর এটা বিক্রি করে দেওয়ার পরে কি হবে। সো ফুল একটা প্যাকেজ আমরা আজকে এই এক্সাম্পলের মধ্যে পাবো। তো প্রথমে আমরা শুরু করি, মনে করেন ডাবল এ একটা এন্টিটি। সো এটার অ্যাকাউন্টিং ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর বা ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড, এবং এটার ট্যাক্স রেট হচ্ছে 30%। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে অ্যানুয়াল বেসিসে। সো 1 জানুয়ারি 2013 ধরতে পারেন। এই কোম্পানি ডাবল এ তারা 100 কে শেয়ার পারচেজ করেছে, ইনভেস্ট করেছে আরেকটা কোম্পানি, লিস্টেড কোম্পানির শেয়ারে। সেটা লিস্টেড কোম্পানির নামটা হচ্ছে ডাবল বি। 100 কে মিনস হচ্ছে 100,000। হ্যাঁ, আমাদের দেশে যেটা 1 লাখ বলা হয়। ওকে, সো এইটার দাম কত, সেটা যে প্রাইসটা ছিল এটা হচ্ছে বিডিটি 100 মিলিয়ন। এটা কিনতে গিয়ে যে কস্টটা হয়েছে, অ্যাসোসিয়েটেড কস্ট এই অ্যাকুইজিশন করতে, যে সেটা হচ্ছে 200K, মানে 200,000, 2 লাখ। ওকে, যদি এই অ্যাসেটটা সেল করা হয় তাহলে দেখা যাচ্ছে সেল করার সময় 300K কমিশন লাগবে। 300 মিনস 3 লাখ কমিশন লাগবে। বাট আইএফআরএস বলছে বিক্রি করার সময় যে কমিশনটা লাগবে সেই কমিশনটা ফেয়ার ভ্যালু নির্ণয় করার সময় কনসিডার করা যাবে না। এটা যখন আমরা বিক্রি করব তখন আমরা এটাকে কনসিডার করব। ওকে, তাহলে আমরা দেখি প্রথমে যে জার্নালটা হবে, যে ডাবল এ কি করেছে, 100 মিলিয়ন ইনভেস্ট করেছে ডাবল বিতে। তার মানে একটা ইকুইটিতে ইনভেস্ট করেছে, একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তাহলে আমরা যদি একটা জার্নাল করি তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট নরমালি কি হবে, ডেবিট হবে। 100 মিলিয়ন প্লাস এই ইনভেস্টমেন্টটা করতে যে খরচ হয়েছে 200K, আমরা এই দুটাকে যদি প্লাস করি তাহলে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট, ইকুইটি ইনভেস্টমেন্ট এট ফেয়ার ভ্যালু আদার কোম্পানি থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম 100.02 মিলিয়ন, এবং ক্রেডিট হচ্ছে ব্যাংক, যেহেতু ব্যাংক থেকে টাকাটা চলে গেছে। তাহলে আমাদের ডেবিট হচ্ছে সবুজ, ক্রেডিট হচ্ছে লাল। ওকে, তাহলে এটা আমরা প্রথম যখন পারচেজ করলাম তখন জার্নালটা পেলাম। ওকে, তার পরবর্তীতে কি হলো আমরা পরবর্তী স্লাইড একটু দেখি। ওকে, এই স্লাইডে যদি আমরা দেখি কি আছে, যে আমরা কিনলাম কখন, 1 জানুয়ারিতে। তো ওই বছরের 31 ডিসেম্বরে যেটা হয়েছে, এটার যে ফেয়ার ভ্যালু ছিল 100K শেয়ারের, সেটা আমরা কিনেছিলাম কত দ্বারা, 100 মিলিয়ন দ্বারা। কিন্তু এটার মার্কেটে দাম কি কমে গেছে, দাম কমে কি হয়ে গেছে, 80 মিলিয়ন বিডিটি হয়ে গেছে এখন। তাহলে এখন জার্নাল এন্ট্রিজ কি হবে 31 ডিসেম্বরে, তাহলে প্রথমে দাম কমে গেছে 20 মিলিয়ন, দাম কমে গেছে, তাই না। 20 আমাদের প্রথম ছিল কত, 100 মিলিয়ন। আমরা ট্রানজাকশন কস্ট ছিল কত, 200K। তার মানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভ্যালু ছিল 100.02 মিলিয়ন। বাট 31 ডিসেম্বরে এসে এটার ভ্যালু কমে দাঁড়িয়েছে কত, 80 মিলিয়ন বিডিটি। তাহলে আমাদের দাম কমে গেছে কত, 20.02 মিলিয়ন। তাহলে প্রথমে আমরা এটাকে ক্রেডিট করি, যে অ্যামাউন্টটা কমে গেছে, যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভ্যালু থেকে বাদ দিতে হবে, তাহলে ক্রেডিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইকুইটি ইনভেস্টমেন্ট এট ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তো ওকে, তাহলে এটা এখন ডেবিট করব কি, তাহলে ডেবিট করব আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তাহলে আদার কম্প্রিহেনসিভ ইনকামে যখন আমরা ডেবিট করব, এটার উপরে আমরা একটা ট্যাক্স, আমাদের ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে হবে। তাহলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করার সময় আমরা কিনেছিলাম 100 মিলিয়ন, আমাদের দাম কমে গেছে 80 মিলিয়ন, তাহলে 20 মিলিয়ন দাম কমে গেছে। তা 20 মিলিয়নের 30%, তাহলে 6 মিলিয়ন হবে আমাদের ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, এবং এই 6 মিলিয়নটা আবার কোত্থেকে মাইনাস হবে, আদার কম্প্রিহেনসিভ ইনকামে। তাহলে 31 ডিসেম্বরের 2013 বলেন, সেই সময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ব্যালেন্স শিটে কি থাকবে, তাহলে প্রথম থাকবে কি, ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভ্যালুটা কত থাকবে, 80 মিলিয়ন বিডিটি, যেহেতু মার্কেটে এটার
প্রাইস হচ্ছে এখন 80 মিলিয়ন বিডিটি। ওকে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট কত? 6 মিলিয়ন বিডিটি। তাহলে অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেনসিভ ইনকাম কত? 14.02 মিলিয়ন। এই তিনটা যোগ করলে আবার কি আসবে আমাদের? 100.02 মিলিয়ন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার যে আমাদের 31 ডিসেম্বর 2013 এ আমাদের ক্যারিং ভ্যালু থাকবে এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের 80 মিলিয়ন, ডেফার্ড ট্যাক্স অ্যাসেটের ভ্যালু থাকবে 6 মিলিয়ন, অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেনসিভ ইনকামের ভ্যালু থাকবে 14.02 মিলিয়ন। ওকে, তারপরে যদি এটার দাম বেড়ে যায় তাহলে কি হবে? ওকে, আমরা নেক্সট স্লাইডে। এখন এইখানে যদি দেখলাম, ওকে, তার পরের বছর অর্থাৎ 3 মাস পরে 31 মার্চে 2014 আমরা কি পেলাম? ডিভিডেন্ড পেলাম, 5 মিলিয়ন ডিভিডেন্ড পেয়েছি। তাহলে ডিভিডেন্ড পাওয়ার পরে কি হবে? তাহলে ডিভিডেন্ড আমাদের টাকা ব্যাংকে চলে আসলে ব্যাংকে ডেবিট, আর ক্রেডিট কি হবে? আমাদের ইনকাম, প্রফিট এন্ড লস যে ডিভিডেন্ডটা আমরা পেয়েছি। তাহলে এটা হচ্ছে সিম্পল জার্নাল। ওকে, এরপর এখন যদি দেখি আমাদের এক্সাম্পলে দেখেন, তার 9 মাস পর অর্থাৎ 31 ডিসেম্বরে দেখা যাচ্ছে এই কোম্পানির শেয়ারের দাম আবার কি হচ্ছে? বেড়ে গেছে। তাহলে আমরা প্রথম কিনেছিলাম 100 মিলিয়ন বিডিটি দ্বারা, পরবর্তী বছরের 31 ডিসেম্বরে এটার ভ্যালু দাঁড়িয়েছে 80 মিলিয়ন বিডিটি, তারপরের বছরে এটার ভ্যালু বেড়ে গেছে, বেড়ে হয়েছে কত? 130 মিলিয়ন বিডিটি। এখন কোম্পানি চিন্তা করতেছে এই সুযোগ, এই কোম্পানির শেয়ারটা বিক্রি করে দেওয়ার, যেহেতু আমার এখন কি আছে? লাভ আছে। সো আপনি ফাইন্যান্স ডিরেক্টর হিসাবে আপনি বোর্ড বা এমডি কে তখন কি অবশ্যই সাজেস্ট করলেন যে না, এই কোম্পানি শেয়ারটা এখন বিক্রি করে দেওয়ার সময়। তাহলে এখন আমাদের 31 ডিসেম্বরের বিক্রির আগের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমার কি জার্নালটা হবে? তাহলে আমার আগের বছরের আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভ্যালু কত ছিল? 80 মিলিয়ন বিডিটি। এখন এটা দাঁড়িয়েছে 130 মিলিয়ন বিডিটি। তাহলে আমাদের দাম বেড়ে গেছে কত? 50 মিলিয়ন বিডিটি। তাহলে দাম বেড়ে গেছে 50 মিলিয়ন। তাহলে এটা দাম বাড়াইতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট 50 মিলিয়ন। তাহলে আমরা ক্রেডিট করব কি? আদার কম্প্রিহেনসিভ ইনকাম 50 মিলিয়ন ক্রেডিট। ওকে? এখন এটার উপরে আবার ট্যাক্স ইমপ্যাক্ট হবে। তাহলে 50 মিলিয়নের উপরে 30% ট্যাক্স হচ্ছে কত? 15 মিলিয়ন, 15 মিলিয়ন। তাহলে 15 মিলিয়ন ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করার কথা। এন্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করতে যায় দেখলাম অলরেডি আমরা কি করেছি? একটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করে রাখছি। তাহলে প্রথমে আমরা ওটাকে মাইনাস করব। তাহলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আমরা 6 মিলিয়ন টাকা মাইনাস করব। তাহলে 15 মিলিয়নের মধ্যে 6 মিলিয়ন চলে গেল বা 6 মিলিয়ন চলে গেল। তাহলে লায়াবিলিটি রিকগনাইজ করব ডেফার্ড ট্যাক্স 9 মিলিয়ন। আর যে অ্যামাউন্টটা, তাহলে 9 প্লাস 6 15 মিলিয়ন আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামকে আমরা ডেবিট করব। এখন দেখি, এটা তো বিক্রির আগের রেজাল্ট। বিক্রি করে দিলে কি হবে? পরবর্তী স্লাইডে। এখন এখন বিক্রি করার আগে দেখেন ভ্যালুটা কিভাবে আসতেছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট ব্যালেন্স শিটে আমাদের কি ভ্যালুটা আসছে? 130 মিলিয়ন, হ্যান্ডসাম অ্যামাউন্ট। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কি আছে? 9 মিলিয়ন। অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটা কি ওপেনিং ছিল? দেখেন প্রথম বছর ওপেনিং ছিল 14.02, তারপরে যখন এটা বেড়ে গেল দাম, তখন ট্যাক্স ইমপ্যাক্ট আসলো কত? 15 মিলিয়ন। তাহলে এটা প্লাস মাইনাস হচ্ছে আবার কত? 50 মিলিয়ন, তাই না? এইখানে দেখেন আমরা আগের স্লাইডে এই অ্যামাউন্ট গুলা পাবেন। তাহলে এই তিনটাকে আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেনসিভ ইনকাম কত আসলো? 20.98 মিলিয়ন। প্রথম বছরে ছিল 14.02 মিলিয়ন ডেবিট। তার পরবর্তী বছরে যখন আমরা ট্যাক্স ইমপ্যাক্ট ক্যালকুলেশন করলাম 15 মিলিয়ন ডেবিট করলাম, আবার যখন গেইন হলো তখন আমরা 15 মিলিয়ন ক্রেডিট করেছিলাম আদার কম্প্রিহেনসিভ ইনকামে। তাহলে অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেনসিভ ইনকাম হলো 20.98 মিলিয়ন ক্রেডিট, রাইট? আর লায়াবিলিটি তো অলওয়েজ ক্রেডিট হবে। ওকে, এখন এখন বিক্রি করে দেব, আমরা ডিসপোজ করে দেব, যেহেতু এখন লাভ হচ্ছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট দিলাম বিক্রি করে পাইলাম কত টাকা? 130 মিলিয়ন। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যেহেতু নাই, বিক্রি করে দিলাম, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা আগে ব্যালেন্স শিটে ছিল তাহলে ওটাকে আগে নীল করি, তাহলে ওটাকে ক্রেডিট করি। ফাইন্যান্সিয়াল অ্যাসেট 130 মিলিয়ন। তাহলে আমাদের এখন এইটা করতে যে অর্থাৎ ট্রানজ্যাকশন কস্ট কত ছিল? ওই অঙ্কের প্রথমেই ছিল যে আমার এটা বিক্রি করার সময় 300 কে খরচ হয়েছে। তাহলে খরচ ট্রানজ্যাকশন কস্ট হলো 300 কে মানে 0.03 মিলিয়ন, রাইট? তারপরে কি আছে আমাদের?
ব্যাংকে তাহলে টাকা পেলাম কত? 129.97 মিলিয়ন। ওকে, জার্নাল ক্লিয়ার? তারপরে হলো কি, এখন আমি যেহেতু অ্যাসেটটাই বিক্রি করে দিয়েছি, এখন টাকা পেয়ে গেছি, তাহলে এখন কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। এখন আর ডেফার্ড না, এখন সত্যি সত্যি আমার কি করতে হবে? ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে এই বছরে। তাহলে ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করতে হলে আমি তো ট্যাক্স ডেফার্ড করে রাখছি, ওই ডেফার্ডটাকে নীল করি। আগে ডেফার্ডকে ক্রেডিট করে রাখছিলাম, ডেফার্ডটাকে আগে ডেবিট করি। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি 9 মিলিয়ন। ডেফার্ডটাকে ডেবিট করলে তাহলে এখন আমাকে সত্যি সত্যি কি ট্যাক্স লায়াবিলিটি, ট্যাক্স পেয়েবল। তাহলে কি হবে? আমরা ট্যাক্স পেয়েবলকে আমরা ক্রেডিট করে দিলাম। ওকে, এইখানে আমাদের দেখেন জার্নাল এন্ট্রি ডিসপোজালের মাধ্যমে আমরা এখন দেখি সর্বশেষ আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্ট্যাটাসটা কি তারা। এখন যদি দেখি 30 সবকিছু বিক্রি করে কিনলাম, লস করলাম একবার, পরবর্তীতে গেইন করলাম, তারপরে চিন্তা করলাম না এখন বিক্রি করে দিলাম, বিক্রিও করে দিলাম। বিক্রি করে দেওয়ার পরে সর্বশেষ আমাদের ব্যালেন্স শিটের স্ট্যাটাসটা কি দেখেন। আমি কিনেছিলাম 100 মিলিয়ন দ্বারা, এখন ব্যাংকে টাকা আছে কত? 130 মিলিয়ন, কারণ 100 মিলিয়ন বিডিটি দ্বারা কিনেছি। সেকেন্ড ইয়ার এটাও 80 মিলিয়ন হয়েছে, থার্ড ইয়ারে যে আমাদের 130 মিলিয়ন হয়েছে, তখন আমি বিক্রি করে দিলাম, তখন আমার টাকা চলে আসলো। তার মানে 100 ইনভেস্টমেন্ট করে 130 মিলিয়ন টাকা চলে আসলো। তাহলে 30 মিলিয়ন লাভ, 30 মিলিয়ন লাভ তো আমার কোম্পানি নিতে পারবে না করে, কারণ কি সরকারকে তো দিতে হবে। তাহলে সরকারকে দিলাম কত? সরকারকে বললাম যে 30 মিলিয়ন লাভ হয়েছে, আপনাকে দিব 30 মিলিয়ন ইন্টু 30%, তার 9 মিলিয়ন হচ্ছে ট্যাক্স প্রভিশন, ট্যাক্স লাইবিলিটি। তাহলে কোম্পানির রিয়েল যে রিজার্ভে ট্রান্সফার হচ্ছে কত? 21 মিলিয়ন, রাইট? এইখানে আপনারা বলতে পারেন তাহলে ওই যেটা ট্রানজ্যাকশন প্রাইস ছিল সেটা কোথায় গেল? যে 300K ট্রানজ্যাকশন কস্ট ডিসপোজালের সময়, এটা এটা প্রফিট এন্ড লসে চার্জ হয়ে এটা আবার নেট প্রফিটের সাথে অলরেডি মার্জ হয়ে গেছে। ওকে, তাহলে আজকে আমরা বোঝানোর চেষ্টা করলাম একটা কমপ্লিট এক্সাম্পল ইকুইটি ইনস্ট্রুমেন্ট। সো আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে।